এইটারে মুছবো কেমনে? এটা মনে লাগে নাই তো। আচ্ছা, যাই হোক, যেটাই হোক, ক্লাস শুরু করি। চিল্লাবি না, কারণ তোরা চিল্লাইলে আমার একার ভয়েস শোনা যাবে না, বুঝছ নাই? আর আমি আমার গলা খারাপ করতে যাচ্ছি না। এই আরেকটা বুঝছে নির্ঘাত। আচ্ছা, যাই হোক, যারা নতুন তাদের জন্য আমার পরিচয় হিসেবে এতটুকুই বলি, আমি ডক্টর রত্নম অর্জুন, বর্তমানে ম্যাক্স হাসপাতালে মেডিকেল অফিসার। মেডিকেল কলেজ ছিল কক্সবাজার মেডিকেল কলেজ, কলেজ ছিল চিরং কলেজ। এসএসসি 2010, ইন্টার 2012, পড়াচ্ছি 2013 থেকে। ঠিক আছে, মানে তোদের বড় ভাইয়ের বড় ভাইদেরকেও আমি পড়াইছি। ঠিক আছে, এখন বংশানুক্রমে যেহেতু সেই ধারা অব্যাহত রাখছি, তোদেরকেও পড়াবো, তোদের পোলাপানকেও পড়াবো যদি বেঁচে থাকে। ঠিক আছে, নিয়ে আসিস আমার কাছে পড়াই জীবনে। আচ্ছা, এখন যারা নতুন তাদের জন্য এই যে জিনিসটা বলতে যাচ্ছি, আমার ক্লাসে প্রশ্ন করার অবাধ স্বাধীনতা আছে, কিন্তু প্রশ্ন করবা জানার জন্য রিলেটেবল প্রশ্ন, যেটা বায়োলজির সাথে সম্পর্কিত, যেটা ক্লাসের টপিকের সাথে সম্পর্কিত। তৃতীয় বিশ্বযুদ্ধ কখন হবে, কেন ডোনাল্ড ট্রাম্প মরতেছে না, এগুলো আমার জিজ্ঞেস করিল না। আমি ভাই বাবা ভাঙাও না, আমি কোনো ফেরেশতাও না, আমি বলতে পারবো না এগুলা। বুঝাইতে পারছি? ওকে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার ক্লাসে ফাইজলামি দুষ্টামি সব ঠিক আছে, সব আমি অ্যালাউ করব, বাট একটা নির্দিষ্ট লিমিটে। কেউ কাইন্ডলি লিমিট ক্রস করিও না, ঠিক আছে? লিমিট ক্রস করলে এমন শাস্তি দেবো যেটা জীবনে কল্পনাও করো নাই। ঠিক আছে, এমনিতে আমি ফাইজলামি দুষ্টামি সবই করব, কিন্তু লিমিটের মধ্যে। যখন আমি পড়াবো তখন হুদাই ক্যান ক্যান প্যান প্যান এসব করবা না। ঠিক আছে, কারণ এগুলো মাছি আর মশার কাজ। তোমরা তো মানুষ, তাই না? তোমরা কি এত বড় বড় প্রাণী? তোমরা কোন বড় প্রাণী? এই তো, করডাটা কেন হইছে? পিছনে কি আছে? আছে না? নাই, হাত দিয়ে দেখ আগে। ঠিক আছে, আমি বুঝাতে পারছি। মেরুদণ্ডটা অ্যাকচুয়ালি কিমিং করে, শিরদাঁড়াটা কিমিং করে আত্মসম্মান বোধ, স্বকীয়তার। বুঝো নাই? তো ক্লাসের মধ্যে যদি শিষ্টাচার ধরে রাখো, তাহলেই পড়া শিখতে পারবা। মনোযোগী না হলে তো শিখতে পারবে না, কারণ আমি তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিব। যা জানতে চাও একদম অ্যাডভান্স লেভেলের অনেক কিছু আমি বুঝাবো, পড়াবো। কিন্তু পড়ানোর জন্য আমার নিজেকে হ্যাপি থাকতে হবে না? আমি কি মন বেজার রেখে পড়াইতে পারবো? আমি যদি তোমাদের প্রতি স্যাটিসফাইড থাকি যে হ্যাঁ পোলাপান তো শিখতে চাচ্ছে, জানতে চাচ্ছে, তখন আমার পড়াইতে ভালো লাগবে। নাইলে আমি ভালো মতো পড়াইতে পারবো না, আমার মন থেকেই আসবে না বিষয়গুলা। এই কারণে ক্লাসে ওরকম নয়েজ ক্রিয়েট করবা না। ক্লিয়ার? আর হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ক্লাসে যে পড়াগুলো পড়াবো ওগুলো খুব যত্ন করে নোট করবা, এবং পরবর্তী ক্লাসে আগের ক্লাসের পড়াগুলো মুখস্থ করে একদম শিখে আসতে হবে ওটা না, জাস্ট দেখে আসবা, যেন তোমরা পরবর্তী ক্লাসের সাথে কোরিলেট করতে পারো। আমার প্রত্যেকটা ক্লাস ওয়েব সিরিজের এক একটা এপিসোডের মতো, এক কথায়। ওয়েব সিরিজের একটা এপিসোড দেখবা আর একটা দেখবা না, কিছুই বুঝবা না কাহিনী কি হচ্ছে। বুঝাতে পারছি? বুঝো নাই? তোমরা ওয়েব সিরিজ দেখো না, মিস্ট্রি থ্রিলার হরর হ্যান ত্যান, ওই ওয়েব সিরিজের কাহিনীর মতো। ওয়েব সিরিজে যেরকম একটার পর একটা এই কি হচ্ছে তারপর কি হচ্ছে, আমার ক্লাসগুলো এরকম। একটা মিস দিবা, একটা বুঝবা না, এরপরে দেখবা যে পড়া ধরতেও পারতেছো না। এ কারণে চেষ্টা করবা ক্লাসের মধ্যে প্রেজেন্ট থাকার। আর হ্যাঁ, যেহেতু আমার পরিচয়টা আমি দিয়ে দিছি, আমি কি করি না করি, জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশি, অসুস্থ, এসবের মিথ্যা বাহানা আমাকে দিয়ে কখনো পার পেতে পারবো না। প্রেসক্রিপশন খুঁজবো তোমাদের থেকে আমি, ডাক্তার। দেখো, তোমরা অসুস্থ থাকলে ওটা তো কনসিডার করা যায়, কিন্তু মিথ্যা বাহানা দিও না, আর নিজের দাদু নানিদেরকে বারবার মারিও না। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসের টপিক কি?
জানো না? না, উদ্ভিদের প্রজনন, জীবের প্রজনন। আচ্ছা, ওকে। জীবের প্রজনন চ্যাপ্টার যেটা আছে, এটা তোমাদের পরীক্ষার জন্য এবং সৃজনশীলের জন্য 1,000,000% ইম্পর্টেন্ট। 1,000,000% ইম্পর্টেন্ট মানে বুঝতেছো? অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটা টপিক। দ্যাট মিনস এই চ্যাপ্টার অনেক যত্ন সহকারে পড়াবো, আশা করি তোমরা মনোযোগী থাকবা। এবার আসো আস্তে আস্তে শুরু করি। প্রথমে যে প্রসঙ্গটা পড়াতে গিয়ে, ঠিক আছে, আমাদেরকে ফেস করতে হয়, সেটা কি? শুরু, এটা লালটা না কালাটা শুরু করছে? প্রজনন। প্রজনন জিনিসটা কি? দাদু থেকে বাবারা আসছে, বাবারা থেকে আমরা আসছি, আমাদের থেকেও ফোলা পাইন আসবে ভবিষ্যতে, এটাই প্রজনন? না। প্রজনন জিনিসটা মানেই হচ্ছে যে কোনো একটা জীব তার মতো আরেকটা জীব সৃষ্টির যে প্রক্রিয়া। সবাই বংশ তো রেখে যেতে চাইবে না, সবাই মানে প্রত্যেকটা জীবই চায় তার মতো আরেকটা অনুরূপ জীব সৃষ্টি করা। এখন অনুরূপ বলতে এমন না যে কি একদম সিনেমার মতো বাবা দেখতে এরকম পোলাও সেম চেহারার হবে, ঠিক আছে, ওইরকম না, ওরকম না। বাট খেয়াল করলে দেখবা আমাদের অধিকাংশরই চেহারা হয় কারো বাবার মতো অথবা মায়ের মতো, অথবা মিক্সড। চোখ বাবার মতো হলে কানগুলা মায়ের মতো, মানে এরকম মিক্সড। ঠিক আছে, আবার এমন হয়েছে বাবা বা মা কারো মতোই হয় নাই, কার মতো হয়েছে? ঠাম্মির মতো, কেউ কাকার মতো হয়েছে, কেউ জ্যাডার মতো হয়েছে, কেউ মাসির মতো হয়েছে, কেউ ফুফির মতো হয়েছে, মিক্সড। ঠিক আছে, এটাও কেন? এটাও তোমরা জানো, কারণ আমাদের সবার কোষের মধ্যে একটা বস্তু আছে, ওই বস্তুটাকে কি বলবো? ধরো ডিএনএ। ডিএনএর ভিতরে কি আছে? জিন। এই জিন ওই জিন না যেটা আসর করে? এই জিন ওই জিন না যেটা আসর করে? এই জিন সেই জিন যেটা আমাদের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। বুঝো নাই? তবে দুইটা জিনের মধ্যে একটা জিনিস কমন, জিন আসর করলে অথবা জিনের মধ্যে গড়বড় থাকলে আচরণও গড়বড় হয়। বুঝো নাই? আচরণ গড়বড় হয়। যদি কারো আচরণ দেখে তোমার মনে হয় যে ভাই এটা তো নর্মাল না, তাহলে বুঝতে হবে যে ওর কোথায় জিনে সমস্যা। কোথায় সমস্যা জিনে? এখন কোন জিনিস এটা উল্লেখ করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, দ্যাট মিনস এতটুকু জানলা যে জিনের মাধ্যমে এক বংশ থেকে পরের বংশে কি হয়, বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যায়। এই কারণেই একটা জীবের টেন্ডেন্সি থাকে কি তার সমস্ত গুণাবলী বৈশিষ্ট্য যেন নিয়ে কেউ সামনে জন্মাইতে পারে, মানে তার কোনো উত্তরসূরি আসতে পারে। এটা প্রত্যেকটা জীবই চায়, ওখান থেকেই আসে এই প্রজনন কনসেপ্টটা। বুঝো নাই? দ্যাট মিনস কোনো একটা জীবের তার মতো একটি অনুরূপ জীব সৃষ্টি করার যে প্রক্রিয়া, সেটাকে কি বলা হয়? প্রজনন। এখন প্রজননের মধ্যেও অনেক ধরনের টাইপ আছে। যৌন প্রজনন আছে, অযৌন প্রজনন আছে। ঠিক আছে, অযৌন প্রজননের মধ্যে যদিও অঙ্গজ প্রজননকে আলাদা বলে, কিন্তু অঙ্গজ প্রজনন এক ধরনের অযৌন প্রজনন। ঠিক আছে, তাহলে আমরা যদি মেইনলি ধরি প্রজনন, তোমাদের বই অনুসারে হয়তো 3 ধরনের বলছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রজনন যদি তুমি হিসাব করতে যাও 2 ধরনের। একটা হচ্ছে সেক্সুয়াল, একটা হচ্ছে মানে নন সেক্সুয়াল বলা যায়, ঠিক আছে, বা এসেক্সুয়াল বলা যায়। আচ্ছা, আমি এটাকে এভাবে লিখি, যৌন প্রজনন, বাই, যেটা লিখতে হবে আমি বলবো, মানে আপেলের মতো, মানে মনে হচ্ছে যে আমি প্রেস ব্রিফিং দিচ্ছি, ইউনুস সাহেব এখানে জার্নালিস্টরা লিখতেছে, হ্যাঁ ইউনিটটা কি হর, রিপোর্ট কর, লিখ।
আরে ভাই আমি বলবো, যেটা লিখতে হবে এটা লিখ, আতলামি করে লাভ নাই। আমি আমি এখানে গু লিখলে গু লিখবি। যৌন প্রজনন, অযৌন প্রজনন, অযৌন প্রজনন। দেখো, বোঝার চেষ্টা করো। যৌন প্রজনন, যৌন প্রজনন বলতেই দুটা জিনিসকে বোঝায়। একটা হচ্ছে শুক্রাণু, যেটা দেখতে এরকম। ফেস কাটা বসে নাকি? আইয়ে না কেরে? ঠিক আছে। আর এটা হচ্ছে ডিম্বাণু। গোলতর হই। এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু। রেগে আছে কেন, মেরে কো কে পাতা। ঠিক আছে। দেখো, এখন এই, ও আচ্ছা এখানেও দেখা যায় তো। তাই তো বলি ওরা এখানে তাকাই আছে কেন। আইলা টেকনোলজি। আচ্ছা দেখো, ওখানেও দেখা যায়। और कल क्या क्या छुपा रखा है तय खाने में। দেখো, তাহলে শুক্রাণু আর ডিম্বাণু যখন এই দুইটা জিনিসের মিলন হবে, তখনই সেটাকে আমরা বলবো যৌন প্রজনন। তার মানে যেখানে শুক্রাণু আর ডিম্বাণুর কথা আসবে, সেটা অবশ্যই কি হবে, যৌন প্রজনন। শুক্রাণু আর ডিম্বাণু ব্যতীত যৌন প্রজনন সম্ভবই না। কারণ যৌন প্রজননের কনসেপ্টের মধ্যেই বলা হয় দুইটা বিপরীত লিঙ্গের জীব, জীব দুইটার লিঙ্গ কি হবে, ডিফারেন্ট হবে। একটা পুরুষ, একটা স্ত্রী। পুরুষ থেকে আসবে মেল গ্যামেট। মেল গ্যামেট মানে হচ্ছে যে পুং জনন কোষ। অসুবিধা নাই, অনেকের হাসি পাবে, অনেকের লজ্জা পাবে, আবার অনেকে অক্ষয় কুমার মতো এরকম করে তাকাবে। ঠিক আছে, আমি বুঝতেছি, এগুলো তোমাদের বয়স আমিও পার করে আসছি, কিন্তু জিনিসটাকে বুঝার চেষ্টা করো, এম করিও না। ঠিক আছে, তুই সমঝা? এই তুই সমঝা নেই। আচ্ছা, এই দেখো, তাহলে এই যেটা যৌন প্রজনন, এই কনসেপ্টটার মধ্যে বলতেছে পুরুষ জীব থেকে কি আসবে, মেইল গ্যামেট। এখন কথা হচ্ছে গ্যামেট জিনিসটা কি। গ্যামেট মানে হচ্ছে জনন কোষ। গ্যামেট মানে কি, এই জিনিসটা লিখতে পারো। গ্যামেট মানে কি বুঝাচ্ছে, জনন কোষ। জনন কোষকে কি বলা হয়, গ্যামেট। ওকে, মেল ফিমেল বুঝো তো। মেল মানে ফোলা, ফিমেল মানে মাইয়া, এটা তো বুঝো। ফোলা মাইয়া বুঝায় না, পুরুষ আর স্ত্রী বুঝায়। জানে। বুঝছে। ওকে, এখন শুক্রাণু হচ্ছে কোন ধরনের গ্যামেট, পুং গ্যামেট বা মেল গ্যামেট, রাইট? কারণ গ্যামেট মানে জনন কোষ। এরপর আসতেছি আমি, ওয়েট, হাসার কিছু নাই, নাই জানতে পারে। গ্যামেট মানে জনন কোষ। যখন মেল গ্যামেট বুঝাবো তখন বুঝাচ্ছে শুক্রাণু, যখন ফিমেল গ্যামেট বুঝাবো তখন বুঝাচ্ছে ডিম্বাণু। ক্লিয়ার? গ্যামেট মানে জনন কোষ, বাট হুইচ ওয়ান এটা বুঝায় না। বুঝো নাই? কমন নাউন বুঝো তো, কমন মানে এখানে তো ছেলে বা মেয়ে বুঝাচ্ছে না, গ্যামেট বুঝাচ্ছে। যখন মেল গ্যামেট বলবো তখন সেটা হচ্ছে শুক্রাণু, আর যখন ফিমেল গ্যামেট বলবো। ক্লিয়ার? তার কোনো ডাউট আছে? আচ্ছা, ওই পরের পেজে কেমনে যাবো তো? আচ্ছা এটা উপরে তুলুন। ও ধত্তারি, না ছোট করবো না।
আমি পুরা দুনিয়া জুড়ে লিখবো। কি আর তাই তাই না? কি আর আছে জীবনে কেতা কম্বল বালিশ ছাড়া? আচ্ছা, এই যে তোমার হচ্ছে যে আবার গায়েব করে হলো চট্টগ্রাম থেকে। এই যে মানে শুক্রাণু এবং ডিম্বাণুর কথাটা বলতেছি, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞেস করি। না পারলে নাই, লজ্জা পাওয়ার কিছু নাই, বাট তোমাদের মানে জানার পরিধিটা বাড়ানোর জন্য আমি বলতেছি, পরীক্ষায় এরকম আসে তোমরা আনসার দিতে পারো না। শুক্রাণু বা ডিম্বাণুগুলো জনন কোষ তো, আমাকে এটা জানতে হবে যে জনন কোষ কেমনে তৈরি হয়। অবভিয়াসলি তোমরা সবাই তৃতীয় অধ্যায় কোষ বিভাজন পড়ে আসছো। তৃতীয় অধ্যায় ছিল না, তৃতীয় অধ্যায় ছিল কোষ বিভাজন। কোষ বিভাজন পড়ে আসছো। কোষ বিভাজন আবার তিন ধরনের, একটা হচ্ছে এমাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। এবার তোমরাই আমাকে বলো কোন ধরনের কোষ বিভাজনের ফলে জনন কোষ তৈরি হয়। কারা মাইটোসিসের পক্ষে একটু তারা হাতটা তুলো। আমার খুব বলতে ইচ্ছা করতেছে, এ হাত মুঝকো দে দে। আচ্ছা দেখো, মাইটোসিস হবে না, এটা কি হবে? মিওসিস। মিওসিস কথাটার মানে কি? মিওসিস মানে কাট্টল। মিওসিস কথাটার মানে হচ্ছে হ্রাস পাওয়া। হ্রাস পাওয়া, ডিক্রিস। কি হ্রাস পাই? কোন জিনিসটা? শোনো, মিওসিস কথাটা মানে হচ্ছে হ্রাস পাওয়া, মানে হচ্ছে যে কমে যাওয়া, বিয়োগ হওয়া। কোনটা কমে যায়? ক্রোমোজোম সংখ্যা। কেন? এটা জানতে হবে। এই জিনিসটার ব্যাখ্যা দিব, তারপর হচ্ছে আমি ওই ফুল ফল পাতা, ঠিক আছে, এগুলোতে ঢুকবো। এই জিনিসটা জানো আজকের ক্লাসে। আমি জানি ম্যাক্সিমাম তোমরা জানো না এই জিনিসটা। দেখো, মূল কনসেপ্টটা বলতেছি। আমাদের হিউম্যান বডিতে বা হিউম্যান বডিকে দিয়ে বলতেছি, কুত্তা বিলাই পরে লাভ নাই, ঠিক আছে। হিউম্যান বডিতে প্রত্যেকটা কোষে কয়টা ক্রোমোজোম থাকে? কোষের মধ্যে তো নিউক্লিয়াস আছে না? নিউক্লিয়াসের মধ্যে কয়টা ক্রোমোজোম আছে? 23 জোড়া, মিন্স 46টা। আচ্ছা, আমরা কেন 46টা না বলে 23 জোড়া বলতেছি? কারণ কারণ ক্রোমোজোমরা ক্রোমোজোমরা জোড়ায় জোড়ায় থাকে। ক্রোমোজোমরা, আহারে, হিংসা হচ্ছে না তোমাদের? ক্রোমোজোমরা, দেখছো আবার উল্টা বুঝতেছে। ক্রোমোজোমরা কিসে থাকে? তুই বুঝবি না ওদের দুঃখ। ক্রোমোজোমরা জোড়ায় জোড়ায় থাকে, ওরা কখনো সিঙ্গেল থাকে না, ঠিক আছে। এখন ক্রোমোজোম যেহেতু পেয়ার করে থাকে, মানে পেয়ার মানে পেয়ার মহাপত না, পেয়ার পেয়ার। এ রে ভাই, তোরা বেশি বুঝোস। এই যে পেয়ার, ঠিক আছে। আচ্ছা, আমারই আসলে উচ্চারণ মনে, আমার আসলে উচ্চারণ বলা উচিত ছিল পেয়ার করে থাকে, পেয়ার। বুঝছো না? একটু পশ করে না বলে তো বোঝাই যায় না। ঠিক আছে, পেয়ার। ঠিক আছে, পেয়ার করে থাকে, জোড়ায় থাকে ক্রোমোজোমরা। তাহলে সেই হিসেবে আমরা বলতেছি 23টা জোড়া। এই জোড়া তৈরি হয় কেমনে রে ভাই? এই জোড়াটা কোত্থেকে তৈরি হচ্ছে জানোস? ওই যে আঁকছিলাম, বিশিষ্ট, এই দুইটা যখন মিলিত হবে, এই শুক্রাণুর, এটা কি মাথা না? মাথার ভিতর কি আছে? শুক্রাণু, এটা শুনলে সুইসাইড করবে। শুক্রাণুর মাথার ভিতরে ব্রেন নাই। শুক্রাণুর মাথার ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস। ডিম্বাণুর ভিতরেও কি আছে? কারণ এরা দুই, একদম দিব চুপ, বলতেছি বলতেছি শুক্রাণু ডিম্বাণু দুইটাই কি কোষ না, গাধা? তো কোষের ভিতরে কি আছে? নিউক্লিয়াস থাকবে না? এগুলো কি মানুষ নাকি? এটা এটা দুইটাই কোষ, একটা একটা কোষ, একটা একটা কোষ। শুক্রাণু একটা কোষ, ডিম্বাণু একটা কোষ। তো এই কোষের ভিতরে কি আছে? নিউক্লিয়াস। এখন আমার প্রশ্ন, ওই ডিম ফেটে কুড়ের বাচ্চা বেরিয়েছে না? তোর মাথার উপরে এরকম আমি কুড়ের বাচ্চা ফুটাবো। অনেক সুন্দর হয়েছে তো, ও তো অনেক ভালো আঁকে। ওকে দিয়ে ওর ব্যঙ্গচিত্র আঁকাবো। এই দেখ,
তাহলে এখানে কাহিনী যেটা হচ্ছে, দেখি এটার আনসার তোরা কেউ দিতে পারোস কিনা। শুক্রাণু একটা কোষ, রাইট? ডিম্বাণু আরেকটা কোষ, কোনো তো ডাউট নেই। এবার তোমরা আমাকে বলো, শুক্রাণুর মাথার ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসে কয়টা ক্রোমোসোম আছে? আচ্ছা আমি একটা কথা বলি, একদম না না, দূর গোষ্ঠী গিলাই, যেটা বলতেছি ভালো মতো শুনো, তুমি লজিকটা বুঝতে পারলে হলো। সিঙ্গেল থাকলেই তো মিঙ্গেল হবা, তুমি অলরেডি মিঙ্গেল থাকলে আবার তুমি মিঙ্গেল কেমনে হবা? কথা বুঝো নাই? বাত তো সেই। তাইলে শুক্রাণুর মধ্যে ক্রোমোসোম কয়টা থাকবে? 23টা। এই তা কেমনে এটা বুঝাবো, রুকো যারা সবার করো। শুক্রাণুতে কয়টা আছে? 23টা। ডিম্বাণুতে কয়টা আছে? বলছি না ওয়েব সিরিজের এপিসোডের মতো রহস্য খুলবো তো, এত অধৈর্য কেন তোরা তো। ডিম্বাণুতে কয়টা আছে? 23টা। এই 23 আর 23 যখন মিলিত হয়, তখন গিয়ে জীবনের প্রথম কোষ তৈরি হয়, যেটারে বলা হয় জাইগোট। জাইগোট। এখন বুঝছো নি জীবনের প্রথম কোষের নাম কি? তুই কোত্থেকে আসছস? জাইগোট থেকে, আমিও জাইগোট থেকে, ইতো জাইগোট থেকে। তার মানে আমরা দুনিয়াতে, এই যে আমাদের শরীরে এখন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে না, লক্ষ কোটি কোষ আছে না, এই এতগুলো কোষ সমৃদ্ধ হাতি কেমনে হয়েছে আমরা? ঠিক আছে, মানে এত এত এতগুলা, আচ্ছা ঠিক আছে, এতগুলা কোষের অধিকারী বা অধিকারিনী কেমনে হইলাম? আমরা তো ছিলাম এক কোষী, ছিলাম এক কোষী, হয়েছি বহুকোষী। কার অবদান? কোন কোষ বিভাজনের অবদান? মাইটোসিস। ভেরি গুড। কার অবদান? কারণ মাইটোসিস সংখ্যা বাড়াই। তা আমাদের সংখ্যায় বাড়তে হবে না, আমরা কি এক কোষী থেকে তুরি থেকে যাবো? আমরা পারবো না, না পারলে দুনিয়া কেমনে দেখবো? বুঝো নাই? তার মানে এই জাইগোটে পরবর্তীতে মাইটোসিস হয়ে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16, 32, 64, 128, 256, 512 এইভাবে চলতে থাকবে। আঙ্গুল ভাঙা, তাও লাইক দিলাম। দেখো, তাইলে এই যে কোষের সংখ্যা বৃদ্ধি করার যে প্রক্রিয়া, এটার সাথে কোন কোষ বিভাজন জড়িত? মাথায় ঢুকছে? কোনো কারো কোনো ডাউট আছে? ও ফেন্ট হয়ে গেল কেন? কোথা লাগছে? বাট সরি, আমার টাকা নাই। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তাহলে এই যে মাইটোসিসের সাথে সংখ্যা বৃদ্ধি সম্পর্ক, তাই তো? এইবার দেখো, ও যে প্রশ্নটা করছে যে এখানে 23টা কেমনে হয়, এটা তো হবার কথা ছিল 23 জোড়া। এবার দেখ, সেটাও বুঝাচ্ছি। প্যাঁ প্যাঁ। ওমা এটা তো উপরওয়ালার কাছে পাঠাই দিছি। এ উপরওয়ালে, ঠিক আছে। কলঙ্কের দাগ। আচ্ছা দেখো, এই শুক্রাণু ডিম্বাণু তো বলতেছি। এবার দেখো, ওই তোমাদের লজিক দিছিলাম না, আবার একটা লজিক নাও। তোমরা কোত্থেকে আসছো? তোমাদের বাপ মা থেকে, বাসা থেকে বলে। ভাই তোরা বায়োলজি পড়িস না, তোরা সমাজ বিজ্ঞান পড়, কারণ তোরা সমাজে থাকিস, বাসায় থাকিস, বাসা তো সমাজের মধ্যেই পড়ছে। আমি শিওর, আমি শিওর তোর পূর্বপুরুষের কারোর সাথে, পূর্বপুরুষের কারোর সাথে অ্যারিস্টটলের অ্যাফেয়ার ছিল। দেখ, আমি কিছু বলতেছি না, বৈশিষ্ট্য কথা বলতেছে, জিনে কথা বলতেছে, বুঝছ নাই? সবার যে খাইছ, তাই যে হাসতেছে, ও যে একটা লজিক দিছে, এটা জিনে দিছে, ও জিনে। এই জিন কার সাথে মিলে? এরিস্টটলের সাথে। আমি কি করবো? একটা বিজ্ঞানীর মতন কথা বলতেছে, দেখো। এখন লজিকটা হচ্ছে যে শুক্রাণু
কোত্থেকে আসছে? সোজা বাংলা, শুক্রাণু আসছে তার বাপ মা থেকে। আচ্ছা, আমি এখানে বাপ মা নিয়ে কথা বলবো না, আমি এখানে শুধু মা নিয়ে কথা বলবো। কারণ কোষ যে বিভাজন হয়, ঠিক আছে, যে কোষ, আমি বলি যে কোষ থেকে বিভাজন হয় সেটাকে আমরা বলি মাতৃকোষ। কি বলি? পিতৃকোষ তো বলি না, কি বলি? মাতৃকোষ বলি। তো কি হবে এটা? শুক্রাণু যার থেকে জন্ম হয়ে আসছে, বা শুক্রাণু যার থেকে পয়দা হয়েছে, বা শুক্রাণু যার থেকে তৈরি হয়েছে, তার নাম হচ্ছে শুক্রাণু জনন মাতৃকোষ। বুঝাতে পারছি? শুক্রাণুর মায়ের নাম কি? শুক্রাণু জনন মাতৃকোষ। এটা জনন মাতৃকোষ কেন বলতেছি জানো? এটাকে জনন মাতৃকোষ বলার কারণ আছে, শুধু মাতৃকোষ বলতেছি না, জনন মাতৃকোষ বলতেছি কারণ এটাই প্রজননে ভূমিকা পালন করবে। সব কোষ করে না, এটা করতেছে। কারণ এটা থেকে শুক্রাণু আসবে, আর শুক্রাণু গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে। তাহলে আমাকে যদি ভবিষ্যতে ওই দুয়ে দুয়ে চার মিলাইতে হয়, মানে শুক্রাণু ডিম্বাণুর মিলন করাতে হয়, আমরা যদি চাই যে শুক্রাণু ডিম্বাণুর বিয়ে হোক, তাহলে আমাদের কি করতে হবে? ও যেটা বলছে এটা একটু রেকর্ড করে ওর বাবা মাকে শোনাতাম। ওর খুব দ্রুতই বিয়ে হয়ে যাক আমি চাই। ও বিয়ে করে উপন্যাস লিখবে। অতএব আমি এইভাবে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটাইলাম। এই দেখো, ওর 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 লেখা উপন্যাসের নাম দেবদাস, মানে বেউড়া দাস হবে। দেখো, এই এই দেখো এদিকে, শুক্রাণু জনন মাতৃকোষ হচ্ছে শুক্রাণুর মায়ের নাম, সোজা বাংলা। এখন দেখো, শুক্রাণু জনন মাতৃকোষ, এখানে আবার একটা বিষয় হচ্ছে হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের একটা বিষয় আছে। দেখো, সোজা বাংলা হ্যাপ্লয়েড মানে হচ্ছে এক প্রস্থ বা এক সেট ক্রোমোজোম, ডিপ্লয়েড মানে হচ্ছে দুই সেট ক্রোমোজোম। দুই সেট বলতে মনে করো তোমার আচ্ছা আমি তোমাকে প্র্যাকটিক্যাল উদাহরণে দিচ্ছি। এই চুপ। এই মেটাডোর, মেটাডোর একটা কলম দে, ওইটা দে, তোর এটা দে, মেটাডোরের। ঠিক আছে, আর লাগবে না এখানে। আবার হত গণতাপ্পর কর্মসূচি চালু করব। এখানে কয়টা আছে কলম? আবার হলো দুইটা। এক জোড়া। দেখো, দুইটা সেম না, মানে মেটাডোর কোম্পানির তো, কিন্তু রং ভিন্ন। এখানে আমি রং বলতে বুঝাচ্ছি যে তাদের চরিত্র ভিন্ন, কিন্তু তারা সেম সেম। ওই যে বলে না, সেম সেম বাট ডিফারেন্ট। আচ্ছা, আমি পরে প্রতিশোধ নিব তোর থেকে, দেখে। এটা এখানে তাহলে এক জোড়া কলম আছে। মনে করো এটা হচ্ছে এক জোড়া ক্রোমোজোম। একটা হচ্ছে যে একটা হচ্ছে পিতার বৈশিষ্ট্য ধারণকারী ক্রোমোজোম, মানে পিতা থেকে আসে ক্রোমোজোম। আরেকটা হচ্ছে যে মাতা থেকে আসে ক্রোমোজোম। ঠিক আছে? এই মাতা থেকে পিতা থেকে ক্রোমোজোম গুলো আসছে কেমনে? শুক্রাণু আর ডিম্বাণুর মাধ্যমে। শুক্রাণু কার থেকে আসছে? বাবা থেকে। তাহলে সে বাবা থেকে 23টা ক্রোমোজোম নিয়ে আসছে। ডিম্বাণু থেকে আসছে? মা থেকে। তো সে মা থেকে 23টা ক্রোমোজোম নিয়ে আসছে। এই 23টা মিলেই 46টা ক্রোমোজোম হিসেবে জাইগোটে ফর্ম করে। তো জাইগোট যখন বারবার মাল্টিপ্লাই হয়, তখন আমাদের কোষের সংখ্যাও বাড়ে, এবং কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যাও কি থাকে? সমান থাকে। কারণ মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন, মানে সমীকরণিক বিভাজন। কারণ মাইটোসিস প্রক্রিয়ায় কখনো ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধিও হয় না, হ্রাসও হয় না, সমান থাকে। মাতৃকোষেও 2n ছিল, অপত্য কোষেও কি থাকে? 2n থাকে। এটা মনে করে দেখো, মাইটোসিস এরকম ছিল কিনা। মাইটোসিসে এই দেখ, মাইটোসিস, এটা হচ্ছে মাতৃকোষ 2n, রাইট? এটা থেকে বিভাজনের ফলে যে দুইটা কোষ তৈরি হয়েছে সেই দুইটাও 2n না? এভাবেই তো কোষের সংখ্যা বাড়ে, তাই তো? তো তোমরা দেখো এখানে কি ক্রোমোজোমের সংখ্যার কোনো হেরফের হয়েছে? দ্যাট মিনস ওই যে জাইগোটের মধ্যে 23টা মিলে 46টা হয়েছে, ওখান থেকেই বাবার 23টা ক্রোমোজোম এবং মাতার 23টা ক্রোমোজোম,
এই 23টা ক্রোমোজোম প্রতি কোষের মধ্যে কি কপি হয়ে গেছে, কপি হয়ে গেছে। তার মানে আমাদের শরীরে যতগুলো কোষ আছে প্রত্যেকটা কোষের মধ্যেই এক সেট বাবার ক্রোমোজোম, এক সেট মায়ের ক্রোমোজোম। এই এক সেটকে বলা হয় এক প্রস্থ ক্রোমোজোম, মানে প্রতি সেটকে বলা হয় এক প্রস্থ ক্রোমোজোম। তাহলে এক সেট থাকলে হ্যাপ্লয়েড, দুই সেট থাকলে, এখন বুঝতে পারছি কোন কোষের মধ্যে যদি পিতা আর মাতার, মানে পিতার 23টা মাতার 23টা, আচ্ছা এটা তো আমি শুধু মানুষের ক্ষেত্রে বলতেছি, কারণ মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কয়টা? 46টা। ধান গাছের মধ্যে 72টা, গরু ছাগলের ক্ষেত্রে 60টা 62টা, তাই না? এখন গরু ছাগলের ক্ষেত্রে তো আমরা হিসাব করতেছি না, আমরা হিসাব করছি কারটা? মানুষেরটা। তাহলে মানুষের কয়টা থাকে? 46টা। তো 46টা তো 46টা হিসেবে থাকে না, কি হিসেবে থাকে? 23টা। তার মানে আমাদের কোষে যে 23টা ক্রোমোজোম থাকে, জোর বেঁধে থাকে, পেয়ার করে থাকে, এরা সবাই ওই জাইগোট থেকে কপি হয়ে আসছে না? ফটোকপির মতো আর কি। ধর আমি যেটা লিখছি এটা এখন আমি 100টা কপি করলে সেম লেখা 100টা কপিতে যাবে না? তাহলে ওরাও কোষগুলোকে কি করছে? কপি করছে। তাহলে প্রত্যেকটা কোষে সেম পিতার বৈশিষ্ট্য ধারণকারী 23টা ক্রোমোজোম, মাতার বৈশিষ্ট্য ধারণকারী 23টা ক্রোমোজোম যাবে না? ওইভাবেই গেছে। ওইভাবে গিয়ে কি তৈরি করছে? 46টা ক্রোমোজোমের সংখ্যা সমান রাখছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে শুক্রাণু জনন মাতৃকোষ এটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? এটা হচ্ছে ডিপ্লয়েড, এটা হচ্ছে ডিপ্লয়েড। কেননা শুক্রাণু জনন মাতৃকোষ, অবভিয়াসলি জনন মাতৃকোষ কোথায় থাকবে? জননাঙ্গে থাকবে। যেহেতু এটা শুক্রাণু জনন মাতৃকোষ তার মানে এটা ছেলেদের জননাঙ্গে থাকবে। আর ডিম্বাণু আসে কোথা থেকে? ডিম্বাণু জনন মাতৃকোষ থেকে। তাহলে ডিম্বাণু জনন মাতৃকোষ কোথায় থাকবে? মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গানে। তাহলে ছেলেদের রিপ্রোডাক্টিভ অর্গানে তৈরি হবে শুক্রাণু, আর মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গান থেকে তৈরি হবে ডিম্বাণু। তো কার থেকে তৈরি হবে? শুক্রাণু জনন মাতৃকোষ থেকে। কেমনে তৈরি হবে? মিওসিসের মাধ্যমে তৈরি হবে। কারণ এখানে কি হবে? প্রথমে আমরা তো জানি মিওসিস কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। প্রথমে কি হয়? 2n থেকে nn হয়ে যায়। মানে প্রথমেই ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। ছিল 46টা, হয়ে গেছে কয়টা? 23টা। ছিল 46টা, হয়ে গেছে 23টা। এবার তোমরা কি চাও? 23 ভেঙে 11.5 হোক? এটা কি সম্ভব? ভগ্নাংশ হয় না? হয় না। সো মিওসিসের দ্বিতীয় ধাপটা অনেকটা কার মতো? মাইটোসিসের মতো। মানে এখানে কি হবে না? ক্রোমোজোম সংখ্যা ভাগ হবে না, এন থেকে এন হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমি তোমাকে একটু করে বলি। ছেলেদের বেলায় শুক্রাণু জনন মাতৃকোষ থেকে একটা একটা শুক্রাণু জনন মাতৃকোষ থেকে শুক্রাণু মানে তৈরি হয় 4টা। শুক্রাণু কয়টা তৈরি হয়? মানে সরাসরি শুক্রাণু হয় না, প্রথমে হয় স্পারমাটিড, ঠিক আছে? এরপরে ওটা একটা বিশেষ প্রক্রিয়া স্পারমিওজেনেসিসের মধ্য দিয়ে ফাইনালি এটা শুক্রাণু হয়। তো এত কিছু জানার দরকার নেই, জাস্ট এটা জানো যে দিন শেষে একটা শুক্রাণু জনন মাতৃকোষ থেকে কয়টা শুক্রাণু তৈরি হয়। বাট মেয়েদের বেলায় ডিফারেন্স, মেয়েদের বেলায় ডিম্বাণু তৈরি হয় জাস্ট একটা। কেন জানো? এটা পৃথিবীর নিয়ম, ঠিক আছে? যে ছেলেদেরকেই মেয়েদের কাছে যাইতে হয়। এখন অবশ্য যুগ ভিন্ন, মেয়েরাও যায়, প্রসিড করে করে ভাই, তুমি কোন দুনিয়ায় আসো, ঠিক আছে? বাট এটা পৃথিবীর নিয়ম যে ছেলেরাই যায়। ওই যে ফুল দিয়ে বলে, হ্যাঁ মুঝসে দোস্তি কারোগি, প্রথমে বলে দোস্তি কারোগি, দেখ না কি বন্ড। এরপরে বলে মুঝসে শাদি কারোগি। আচ্ছা যাই হোক, আমরা ওগুলোতে না যাই। এটা রসায়ন ক্লাস না, জীববিজ্ঞান। আমি এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, দেখো, লিসেন, এই যে না মারা যায় না, অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়, ডিগ্রেড হয়ে যায়। ওগুলো কখনো, মানে বলতে পারো যে একটা রাজার 4টা রাজকন্যা সবাই ভবিষ্যৎ রানী হইতে পারে না, একজনই কুইন হয়, বুঝছো? বাকিরা ওই কুইনের বোন বোন হয়ে থেকে যায়, মানে কুইন আর হইতে পারে না। বুঝো নাই মনে হয়? ওই ওরকমও, কেন আগেও এরকম রাজপুতদের মধ্যে বিরোধ হইতো না? শাহজাহানের ছেলে অরঙ্গজেব কি করছে? বাকি ভাইগুলোকে মেরে ফেলছে না ক্ষমতার জন্য? নিজের বাবাকেও তো কারাগারে বাড়াইছে।
ক্ষমতার জন্য এরকম করতো আগে, এরকম ইতিহাসে রাজাদের এরকম করতো, ক্ষমতার জন্য বাবা ছেলের মতো যুদ্ধ লাগতো ক্ষমতার জন্য। আচ্ছা যাই হোক, এখানে তো আর শুক্রাণু যুদ্ধ করতে নামে নাই। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেয়েদের বেলায় একটা ডিম্বাণু জন্ম মাতৃকোষ থেকে শুধু একটা ডিম্বাণু হয়, বাকি তিনটা ডিম্বাণু হইতে পারে না, ওগুলো পোলার বডি হয়ে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ও মানে নষ্ট না, ঠিক পোলার বডি হিসেবে ডিম্বাণুর সাপোর্টিং হিসেবে কাজ করে, বাট ওটা ডিম্বাণু হয় না। এখন চারটা ডিম্বাণু হলে সমস্যা কি, দুইটা ডিম্বাণু হলো সমস্যা কি? সমস্যা না অ্যাকচুয়ালি, যদি হয়ে থাকে এটা হয় ব্যতিক্রম, এক্সেপশন। এরকম কখনো দেখছো না যে একটা মহিলার একসাথে 7-8টা বাচ্চা হয়েছে? এটা তো রেয়ার কেস। নর্মালি কি এরকম দেখো? এরকম দেখো না। আবার দেখো, কখন কখন জমজ হয় কখন জমজ হয় না সেই জিনিসটাও বলবো, তবে আস্তে আস্তে আগাই। একসাথে সব খাইতে গেলে বদহজম হয়ে যাবে। আগে যেটা বুঝাচ্ছি সেটা আগে মাথায় ঢুকো, ঠিক আছে? ওই জানা কয়েকটা ফার্স্টেড হয়ে গেছে পরের দিন। তোমাদের একই হাল নাকি? না বুঝলে সরাসরি বলবা যে স্যার আমি এটা বুঝি নাই, খালি তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস না করলে হলো। দেখ, তোরা যা শুরু করছো আমার তো মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের পরে আরো কয়েকটা সিরিজ আসবে। না, দেখো, আমি এখানে বৈজ্ঞানিক কল্পকাহিনীর জবাব দিতে